ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাল রাতে ফাতিহার সাথে এহেন আচরণ করার পর সারা রাত বাড়ি ফেরেনি আসিফ। ফাতিহা অপেক্ষা করেছিল তার ফেরার। বেশ কয়েকবার ফোনও করেছিল, তবে আসিফ কল রিসিভ করেনি তার। শেষমেশ হতাশ হয়ে রাত 11টায় আজান মির্জা গম্ভীর মুখে ছেলেকে কল করেন। তখন আসিফ তা আর প্রত্যাখ্যান করতে পারেনি। কল রিসিভ করে জানায় সে রাতে বাড়ি ফিরবে না, স্বাধীনের সাথে তাদের বাসায় থাকবে। সেখানে তার আরও বন্ধুরাও থাকবে। আজান মির্জা কারণ জানতে চাইলে আসিফ বাহানা দিয়ে বলে স্বাধীন বাড়িতে একা। এরপর আর আজান মির্জা বাদ সাধেননি। তিনি সত্যিই ভেবেছিলেন আসিফের কথা। তবে ফাতিহা জানে আসিফ কেন বাড়ি ফিরেনি, আর জানে বলেই মনে মনে ভীষণ ব্যথিত হয় রমণী। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। শুধু মনে হচ্ছে সে ভুল করেছে। তবে এই ভুলটা কি সত্যিই কোনো ভুল নাকি তা ফাতিহা নিজেও বুঝে উঠতে পারছে না। শায়না মির্জার থেকে যতটুকু শুনেছে আসিফকে দেখে যতটা বুঝেছে সে সত্যিই বকে যাওয়া একটা ছেলে। রূপের মোহ তার বেশি। ফাতিহা বিশ্বাস করে যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ সেই জিনিসের কদর করতে জানে না। সেখানে একজন রূপবতী নারী বা কোন ছাড়। ফাতিহাকে সে পেয়ে গেলেই যে ঠিক হয়ে যাবে তার তো কোনো গ্যারান্টি ছিল না। আর তাই জন্যই তো ফাতিহা আজ আসিফের চোখে একজন ঠকবাজ হয়ে উঠেছে। ওই পুরুষটার জন্যই তো তার এই পথ বেছে নেওয়া। এত লুকোচুরি। তবে এই লুকোচুরির শেষ কোথায় তা আজ ফাতিহা নিজেও বুঝতে পারছে না। ফাতিহা কিচেনে সকালের নাস্তা তৈরি করছে, সাথে এসবই ভাবছে। এর মধ্যেই সেখানে হাজির হলেন শায়না মির্জা। চায়ের পানি চড়িয়ে পুত্রবধূকে জিজ্ঞেস করলেন, আসিফ ফিরেছে? তপ্ত শ্বাস ফেলে ফাতিহা। বুকটা তার বড্ড জ্বলছে, কষ্ট হচ্ছে। নিঃশ্বাস নিতেও যেন যুদ্ধ করতে হচ্ছে। কালকে আসিফের বলা কথাগুলো ভাবতে গেল। ফাতিহা ঠোঁট কামড়ে ধরল। না, ছোট্ট একটা উত্তর দিয়ে রুটি বানাতে লাগলো রমণী। অন্যদিকে শায়না মির্জা ফাতিহার পানে তাকাতেই কপাল কুঁচকে নিলেন। মেয়েটার মুখটা কেমন শুকনো। কিছু কি হয়েছে? ঠিক আছো মা? শরীর খারাপ? ফাতিহা তড়িঘড়ি মাথা নাড়িয়ে না করল। শায়না মির্জাও বলে চা বানিয়ে বের হয়ে এলেন কিচেন হতে। ফাতিহা আর একজন কাজের মহিলা মিলে সকালের খাবার তৈরি করতে লাগলেন। সকাল তখন 10টার মতো। আজান মির্জার রুমটা বড্ড থমথমে হয়ে উঠেছে। চারিদিকে ধূসর নীরবতার হাতছানি। আজান মির্জা বিছানায় আধশোয়া হয়ে বসে আছেন। হাতে একটা বই থাকলেও তাতে তার কোনো মন নেই। তিনি সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছেন ছেলের ভাবগতি। তবে ঠিক বুঝে উঠতে পারছেন না ছেলেটাকে। মিনিট 5 হবে আসিফ বাড়ি ফিরেছে। আর ফিরেই সোজা তার রুমে প্রবেশ করে গম্ভীর মুখে বিছানার এক কোণে বসে পড়েছে। আজান মির্জা প্রথমে একবার জিজ্ঞেস করেছিলেন কিছু হয়েছে কিনা, তবে সে উত্তর করেনি। আজান মির্জা এবার একটু বেশিই গম্ভীর হলেন। বই রেখে সরাসরি তাকালেন ছেলের পানে। শুধালেন, আসিফ কিছু কি হয়েছে? আসিফ মাথা তুলল। দীর্ঘ রাত নির্ঘুম কাটানোর ফলে লাল হয়ে এসেছে তার চোখজোড়া। আজান মির্জা তা অবলোকন করতেই খানিক থমকালেন। আমার ডিভোর্স চাই বাবা। ফাতিহার সাথে আমার ডিভোর্স করিয়ে দাও। আকাশ থেকে পড়লেন আজান মির্জা। কাল অবধিও ছেলেটা তার ভালো হচ্ছিল। তিনি ভেবেছিলেন এবার হয়তো ছেলেটা ভালো হবে। ফাতিহার সুখের মুখ দেখবে, এই সংসারে উন্নতি হবে। তবে এখন এসব কী কথা? আসিফ হুট করে এ কথা কেন বলছে তাকে? আজান মির্জার গলা শুকিয়ে এলো। কি বলছিস এসব? যা বলছি ঠিকই বলছি। আসিফ সরাসরি বাবার চোখের পানে তাকালো। আজান মির্জা অবাকের চরম সীমানায় পৌঁছে গেলেন। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে প্রায়। এতে যদি তুমি আমায় সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাও তাহলে করো, আমি বাধা দিব না। দৃঢ় কণ্ঠ যুবকের, যেন নিজের জীবনের চরম সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে। এ কথার হবে না কোনো নড়চড়। আজান মির্জা কয়েক মুহূর্ত ছেলের পানে তাকিয়ে রইলেন। ছেলের প্রতি হৃদয়ের কোণে লুকিয়ে থাকা কোমলতা আস্তে আস্তে গলে যেত
গলে যেতে লাগলো তার মুখমণ্ডল কেমন শক্ত হয়ে আসতে থাকলো। আসিফ তখনও বাবার চোখের পানে দৃঢ় নয়নে তাকিয়ে। আজান মির্জা পারলেন না নিজেকে সামলাতে। তীব্র ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন তিনি। বিছানার চাদর খামচে বললেন, হবে না, ডিভোর্স হবে না। কিন্তু কেন বাবা? সংসার তো আমি করব, রাইট? সেখানে কি আমার চাওয়া পাওয়ার কোনো গুরুত্ব নেই? আমি কি পছন্দ মতো নিজের জীবনসঙ্গী ডিজার্ভ করি না? বলো না করিস। আর তুই যাকে ডিজার্ভ করিস তাকেই পেয়েছিস, তার সাথেই তোকে জুড়ে দিয়েছি। তাহলে এত অভিযোগ কেন? কেন এত বর্বরতা? আসিফ উত্তেজিত হয়ে পড়ল এক প্রকার, যেন সে বাবাকে বোঝাতে চাইছে কিছু, তবে পারছে না। মনের ভাব বাবার নিকটে প্রকাশ্যে ভীষণ ব্যর্থ সে। তুমি বলেছিলে না তাকে বিয়ে করতে, নইলে তুমি আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে। সেদিন আমি বুঝতে পারিনি কোনটা ঠিক কোনটা ভুল, তবে আজ বুঝতে পারছি। ওর সাথে তুমি আমার ডিভোর্স করিয়ে দাও। বিনিময়ে আমার কিচ্ছু চায় না। আমি তোমার সম্পত্তিতেও হাত দিব না, প্রমিস। তবুও বাবা। আসিফ অবিশ্বাস নয়নে আজান মির্জা ছেলের পানে তাকিয়ে। তিনি ঠিক বিশ্বাস করতে পারছেন না তার ছেলে এটা বলছে। রাতারাতি কি এমন হয়ে গেল যে আসিফ ফাতিহাকে ডিভোর্স দিতে এতটা উতলা হয়ে উঠল যে সে তার এখন টাকা পয়সাও চায় না? কি হয়েছে তাদের মধ্যে? আজান মির্জা চোখের পাতা বন্ধ করে নিলেন। আসিফ তখন উত্তেজিত চিত্তে বাবার পানে তাকিয়ে। বাবার সম্মতি পাওয়ার আশায় আস্তে আস্তে তার হাত নিজের হাতের মুঠোয় নিল আসিফ। আজান মির্জা চোখ খুললেন দীর্ঘক্ষণ পর। আসিফ একরাশ আশা নিয়ে তাকিয়ে বাবার পানে। তবে আজান মির্জা নিজের কথা বদলালেন না। তিনি অটল রইলেন নিজের জায়গায়। বেশ শীতল স্বরে বললেন, বেশ, ডিভোর্স যদি দিতে চাও তাহলে দিও, তবে তা আমার মৃত্যুর পরে। আমার মৃত্যুর আগে এটা হবে না। আসিফ থমকায়, ফ্যাল ফ্যাল করে বাবার পানে তাকিয়ে রয়। হাত ফসকে যায় তার, বুকটা কাঁপে ভীষণ। আজান মির্জা তা লক্ষ্য করে ফের আওড়ালেন, তুমি তোমার সিদ্ধান্ত আমায় জানিয়েছিলে, আমি আমার সিদ্ধান্ত তোমায় জানালাম। আসিফ পাথরের ন্যায় বসা হতে উঠে পড়ল, টলমল পায়ে বেরিয়ে এলো বাবার ঘর ছেড়ে। আজান মির্জা ছেলের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বিড়বিড় করে আওড়ালেন, এই সম্পর্কের ইতি ঘটলে সবচেয়ে বেশি তুই আফসোস করবি আসিফ, তুই করবি। আজান মির্জা বালিশে মাথা এলিয়ে দিলেন। সাথে অনুভব করলেন তিনি হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। ফাতিহাকে আড়ালে থাকতে বলার কথাটা না বললেই হতো। তবে তাও বা কী করার ছিল? ফাতিহা যখন তাদের প্রথম আলাপের কথা বলেছিল তখন আজান মির্জা শঙ্কিত হন। ভয় পান যে আসিফ যদি এত সহজে নিজের ভালোবাসার মানুষকে পেয়ে যায় তাহলে নিশ্চিত আসিফ তার গুরুত্ব দিতে ভুলে যাবে। তাকে সঠিক পথে ফিরিয়ে আনা কষ্টকর হয়ে পড়বে। এমনিতেই তার ছেলে বড় অহংকারী। তার ওপর সব কিছু সহজে অর্জন হলে তাকে মানুষ করা বেশ দুঃসাধ্য হয়ে পড়ত। তাই তো ফাতিহাকে সামনে আসতে না করেছিলেন তিনি, যাতে আসিফের অহংকার না বাড়ে, যাতে সে শুধু ফাতিহার ইমানের প্রতি আকৃষ্ট হয়, তার রূপের প্রতি না হয়ে নিজেকে ধ্বংস না করে। তবে এখন কি হবে? আজান মির্জা এর উত্তর পেলেন না। চোখ বুজে এলো তার। আসিফ করিডোর ধরে টলমল পায়ে হাঁটছিল। বাবার কথায় বেশ কষ্ট হয় তার, সাথে মাথায় জেদ চেপে ধরে দ্বিগুণ। সে ফাতিহাকে এবার ডিভোর্স দিবেই। তন্মধ্যে আচমকা বেজে ওঠে আসিফের ফোন। আসিফ ফোন বের করে শূন্য দৃষ্টিতে নাম্বারটা দেখে কানে ধরে। কিরে, কাজ হলো? না। ওপাশের বন্ধুমহলের মুখ মলিন হয়ে এলো। কাল রাতেই সব প্ল্যান করেছিল তারা। ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত আসিফ সেখান থেকেই নিয়েছে। অন্যদিকে ছায়া নামক মেয়েটার সামনে আসিফ যেতে পারেনি, কারণ সে তার সামনে যেতে পারবে না এই মুখ নিয়ে। এতদিন ছায়া কতবার তাকে সাবধান করেছে, কতবার ফাতিহার চাল সম্পর্কে তাকে বোঝাতে চেয়েছে, অথচ আসিফ সে কী করলো? ফাতিহার উপর বিশ্বাস করে ছায়াকে সেদিন ওভাবে অপমান করলো। না, এটা মোটেও ঠিক হয়নি। তার মাপ চাইতে হবে ছায়ার থেকে, তবে এখন নয়, নিজের কাজ শেষে।
আসিফ তপ্তশ্বাস ফেলে। ওপাশে মৃন্ময় জিজ্ঞেস করে, প্ল্যান এ ফেল, তাহলে এখন কি প্ল্যান বি? তুই কি আসবি ওকে নিয়ে? আসিফ মাথা নাড়ায়, চল শক্ত করে আওড়ায়। আসবো। আজ উচিত শিক্ষা দিব ওই মেয়েকে। আর এমন শিক্ষা দিব যে আজকের পর আমি তাকে ডিভোর্স কেন, সে নিজেই আমাকে ডিভোর্স দিতে চাইবে। দুপুরের পরই বের হব। বাবা দুপুরের দিকে বের হবে। আমি খোঁজ নিয়েছি, বাবা বেরিয়ে গেলেই আমি ওকে নিয়ে বের হব। বাড়িতে হবে না, মা আছে। মৃন্ময় সহ তার সকল বন্ধুরা আচ্ছা বলে ফোন কাটে। আসিফ ফোন রেখে বাঁকা হাসে। গটগট পায়ে এগিয়ে যায় নিজের ঘরের পানে। আসিফ ঘরে প্রবেশ করে দেখল ঘর ফাঁকা। ভ্রু কুচকে এলেও সে আর খোঁজ করল না স্ত্রীর। ধপ পা ফেলে ওয়াশরুমে গেল গোসল করতে। দীর্ঘ 15 মিনিট সময় নিয়ে যখন সে চুল মুছতে মুছতে বের হয়ে এলো, তখন লক্ষ্য করলো বিছানার ওপর তার পোশাক বের করে রাখা। আসিফের চোয়াল শক্ত হয়ে আসে। সে জানে এটা কে করেছে। বিয়ের পর প্রতিটি দিনই ফাতিহা এ কাজ করত। আগ বাড়িয়ে তার সকল প্রয়োজন মেটাত। আসিফ প্রথম দিকে রাগারাগি করলেও পরে চুপ করে যায়। তবে আজ তার নিজেকে সামলাতে পারল। ঘরের চারিদিকে সহ বারান্দায় নজর বুলিয়ে দেখল ফাতিহা আছে কিনা। তবে যখন তাকে পেল না, তখন ভেতর থেকে রাগটা কেমন উগরে বেরিয়ে আসতে চাইল। পুরুষটি আর কোনো মায়া না দেখে বিছানার ওপর সযত্নে রাখা পোশাকগুলো আছাড় মেরে ফেলে দিল মেঝেতে। দরদ দেখাতে এসেছে, ডিসগাস্টিং। আসিফ আলমারি হতে নিজের পছন্দসই পোশাক বের করে তা পরিধান করল। মাথার চুলগুলো আছড়ে বিরক্তিকর মুখে বেরিয়ে গেল ঘর ছেড়ে। আর সে যেতেই সেখানে হাজির হলো ফাতিহা। মেঝেতে পোশাক পরে থাকতে দেখে বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। তপ্ত শ্বাস ফেলে টলমল চোখে পোশাকগুলো হাতে তুলে গুছিয়ে রাখল। ছাদে গিয়েছিল একটু, পরে যখন ঘরে ফিরে আসে খেয়াল করে আসিফ ওয়াশরুমে গেছে, তাই পোশাক বের করে রেখেছিল। সাথে নিজেও বের হয়ে গিয়েছিল যাতে আসিফ আর রাগারাগি করার সুযোগ না পায়। অথচ পুরুষটি তার যত্নকেও অবহেলায় ছুঁড়ে ফেলল। দুপুর তখন 2টোর দিকে। আজান মির্জা সবেই বাড়ি থেকে বেরিয়েছেন অফিসের উদ্দেশ্যে। সেই সুযোগে আসিফ বাঁকা হেসে নিজের ঘরে প্রবেশ করে। ফাতিহা তখন বারান্দায় বসে বই পড়ছে। ঘরে কারো উপস্থিতি টের পেলেও রমণী নড়ে না। আসিফ তা খেয়াল করে ধীর পায়ে এগিয়ে যায়। দেখে ফাতিহা বাগানের দিকে মুখ করে বসে আছে। ফাতিহা! পিছন হতে স্বামীর ডাকে নড়ে চড়ে ওঠে ফাতিহা, তবে কথা বলার সাহস পায় না। কালকের ওই আচরণ আজকে আবার তার এত উগ্রতা ঠিক মেনে নিতে পারে না ফাতিহা, যার দরুন দম খিচে বসে থাকে। আসিফ তার থেকে উত্তর না পেয়ে ভ্রু কুঁচকে নিল। হাতের মুঠোই শক্ত হয়ে এলো এড়িয়ে যাওয়াই। তবে নিজেকে সামলাই যুবক। ধীর গলায় আওড়ায়, রেডি হয়ে নাও, আমরা বের হব। এ পর্যায়ে চুপ থাকতে পারে না রমণী। কোথায় যাবে এ সময় ভাবতে ভাবতে কপাল কুঁচকে সেভাবেই প্রশ্ন করে, কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব সেখানে। এত কৈফিয়ত দিতে পারবো না। আধা ঘন্টার মধ্যে তৈরি হয়ে নাও। আর কোনো কথা বলার প্রয়োজন মনে করল না আসিফ। বড় বড় পা ফেলে বেরিয়ে গেল ঘর ছেড়ে। ফাতিহা বিমূঢ় হয়ে তাকিয়ে আছে সেদিক পানে। এভাবে আদেশ করার কি মানে? এই অসময়ে কোথায় যাবে তারা? আসিফ নিচে অপেক্ষা করছিল ফাতিহার জন্য। শায়না মির্জা আসিফকে জিজ্ঞেস করেছিলেন কোথায় যাচ্ছে, তবে সে মাকে বুঝিয়েছে এমনি ঘুরতে। এতে শায়না মির্জা সন্দেহ করেছিলেন খানিক, তবে না করতে পারেননি, কারণ গত কয়েকদিনে ছেলের বদলটা তিনি লক্ষ্য করেছেন। তাই মনে আশঙ্কা থাকলেও হাসি মুখে ছেলেকে যেতে বলেছিলেন। আসিফ সোফায় পায়ের উপর পা তুলে বসে থাকতেই সেখানে ধীর পায়ে এসে থামে ফাতিহা। কালো বোরখায় আবৃত রমণীর পুরো কায়া। আসিফ সেদিকে একবার তাকিয়ে অদ্ভুতভাবে নজর ফিরিয়ে নেয়। অন্যদিকে ফাতিহার ভয় হয়। মনে অজানা আশঙ্কা দানা বাঁধতে থাকে। আসিফ তাকে কোথায় নিয়ে যাচ্ছে তা ঠিক বুঝে উঠতে পারছে না।
আবার স্বামীর আদেশ অমান্যও করতে পারছে না। আসিফ ফাতিহার পান হতে নজর ফিরিয়ে বাহিরের দিকে হাঁটা ধরে। শায়না মির্জা নিজেও পুত্রবধূকে বিদায় দেন হাসি মুখে। অন্যদিকে ফাতিহা ভয়ার্ত মনে পা বাড়ায় স্বামীর পিছু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।